নমস্কার। আজ আমার কৃষ্ণ কথা পর্ব 2। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষ্ণ কেন জন্মগ্রহণ করেছিলেন আগে আমাদের সেটি জানতে হবে। কৃষ্ণের সম্পূর্ণ জীবনের কী কী কাজ তা জানার আগে, এর আগের পর্বে আমি বলেছি যে কৃষ্ণ জন্মগ্রহণ করার পর বৃন্দাবনে অনেক দৈত্য, রাক্ষসী এদেরকে বধ করেছেন। এখন কৃষ্ণর মূল উদ্দেশ্য হচ্ছে কংস বধ। কংসই কৃষ্ণকে বধ করার জন্য ওই দৈত্য, রাক্ষসী এনাদের পাঠিয়েছিলেন। এখন কংসের জন্মের কথা আমি আগেরবার বলেছি যে তিনি উগ্রসেনের পুত্র, কিন্তু তার জন্মসূত্রে রাক্ষস যোগ আছে, তাই তিনি অত্যন্ত অত্যাচারী রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। তিনি ছিলেন একজন অত্যন্ত দর্পিত, অত্যন্ত শক্তিশালী এবং শক্তির দম্ভে তিনি অত্যাচারী হয়ে উঠেছিলেন। পৌরাণিক যে উদাহরণগুলো রয়েছে তার থেকে আমরা জানতে পারি যে কালনেমি পরবর্তী জন্মে কংস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কে এই কালনেমি? কালনেমি এক পৌরাণিক অসুর। এনার পিতার নাম বিরোচন। ইনি আবার প্রহ্লাদের প্রপৌত্র। এই পুরাণ থেকেই আমরা জানতে পারি যে কালনেমি কংস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কালনেমির পিতার নাম বিরোচন। আরেক জায়গায় পাওয়া যায় কালনেমি ছিলেন হিরণ্যাক্ষের পুত্র, তিনি বিষ্ণু কর্তৃক নিহত হন। আর রামায়ণেও আমরা কালনেমির উল্লেখ পাই। কালনেমির লঙ্কা ভাগ একটি প্রসিদ্ধ প্রবাদ বাক্য। এই কালনেমি ছিলেন মারীচের পুত্র, তিনি ছিলেন রাবণের মন্ত্রী। এই কালনেমি অন্ধকার যুগের প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ তিনি রাক্ষসকুলকে অন্ধকারের দিকে ক্রমশ নিয়ে গিয়েছিলেন। কাল অর্থাৎ সময়, নেমি অর্থাৎ চক্রের বেড়, যিনি অন্ধকারের সময়কালকে প্রতিষ্ঠা করেন, অর্থাৎ তাঁর কুলকে তিনি অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আবার বিস্তৃত অর্থে দাপর যুগ থেকে কলিযুগে নিয়ে যাওয়াকেও বোঝায়। কলিযুগ এক সব যুগের চেয়ে নিকৃষ্টতম। এই কলিযুগে কোনো কিছুই ভালো থাকবে না, এটা আমরা আগে থেকেই জানি। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই কলিযুগের চেয়ে ভালো ছিল দাপর। এই দাপর যুগ থেকে আরও অন্ধকার যুগ আসছে কলিযুগ, অর্থাৎ এই সব দুষ্কৃতী, অন্যায়কারী যে এই কলিযুগে প্রশ্রয় পাবে এবং বেড়ে উঠবে, এইগুলি আগেকার দিনেই পুরাণ, মহাভারত ইত্যাদি থেকেই আমরা এর সূচনা পেয়ে থাকি, এবং সে সূচনা মিথ্যা হচ্ছে না, যা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন যে এই দেবকীর যে অষ্টম গর্ভে কৃষ্ণ জন্মাবেন, সেই অষ্টম গর্ভ হতে দিলেন কেন কংস? তিনি তো দেবকী এবং বসুদেবকে আলাদা কারাগারেই রাখতে পারতেন, কিন্তু দেবকীর অষ্টম গর্ভ সঞ্চার হয়েছিল এবং তার পুত্র কন্যারাও জন্মগ্রহণ করেছিলেন। সবই পুত্র, এবং যিনি কন্যা অর্থাৎ যোগমায়া, এই কাহিনীগুলি অনেকে জানেন, আমি পরে বিস্তৃত বলবো। তিনি দেবকীর গর্ভে নয়, এই দেবকীর গর্ভে 6টি সন্তানকেই কংস বধ করেছিলেন। সেই যে বসুদেব কথা দিয়েছিলেন যে তারা সন্তানের জন্ম দেবেন, কিন্তু সন্তানকে তুলে দিতে হবে কংসের হাতে। দেবকী বলেছিলেন, এরা তো তোমার জন্মের
কারণ বা মৃত্যুর কারণ নয়, কিন্তু তাহলে তুমি কেন এদের বধ করবে? কারণ নারদ মুনি কংসকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন যে এরা তোমাকে মারবে না হয়তো ঠিকই, আবার যদিই বা মারে এরা তো তোমার শত্রু হিসাবেই চিহ্নিত। অতএব তুমি শত্রুর লেশ রেখো না, তুমি এদেরকে হত্যা করো। কেন এদের হত্যা, এইটা আমরা এখন জানব। কালনেমির 6 পুত্র ছিল, যারা তাদের পূর্বজন্মে ব্রহ্মার মানসপুত্র মরীচির পুত্র ছিলেন। তপস্যা করছিলেন যখন হিরণ্যাক্ষ, তখন তারা তাকে উত্ত্যক্ত করছিল, অবশ্যই না জেনে। তখন সেই হিরণ্যাক্ষ তপস্যা বলে জানতে পারলেন যে তারা তাঁরই নাতি। তিনি তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, তোমরা পাতালে যুগ যুগান্ত ধরে ঘুমিয়ে থাকবে। এই অভিশাপ তাদের পক্ষে খুব দুর্বিষহ মনে হয়েছিল। তারা তখন হাতে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করে অভিশাপটি পরিবর্তন করার জন্য বলে। তখন তারা বললেন, ঠিক আছে, তোমরা মর্তে জন্মগ্রহণ করবে, কিন্তু তোমাদের পিতার হাতেই তোমার মৃত্যু হবে। যদিও তারা যখন জন্মগ্রহণ করল, তখন কংস, কালনেমির যিনি উত্তরসূরি, সেই কংস তাদের পিতা হলেন না, কিন্তু কালনেমি তো তাদের পিতা ছিলেন। এই কালনেমির এই 6 পুত্রই দেবকীর গর্ভে জন্মগ্রহণ করল, এবং যেহেতু বসুদেব তাদের তুলে দিলেন, এবং কংস আতঙ্কগ্রস্ত হয়ে এই 6টি পুত্রকেই নির্মমভাবে হত্যা করে। এই হলো দেবকীর 6 পুত্রের হত্যার কারণ। এবং 7ম গর্ভটি যোগমায়া, মায়া বলে বসুদেবেরই আর এক স্ত্রী রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করেন। জন্ম হয় বলরামের, এবং 8ম গর্ভে কৃষ্ণের জন্ম হয়, এবং কৃষ্ণকে যে কিভাবে রক্ষা করা হয়েছিল সে গল্প আমরা ইতর বিশেষ সকলেই জানি। এবং ধীরে ধীরে এইগুলি আমি আপনাদের কাছে আবার বলবো পরবর্তী কোনো এক পর্বে। আজকের মতন আমার পর্ব এখানেই শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।